1820 শতকের 26শে সেপ্টেম্বর 19 শতকের ঘুম সবে ভেঙেছে অবিভক্ত বাংলার অখ্যাত গ্রাম বীরসিংহে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের গৃহে ভগবতী দেবীর কোলে যে শিশু সন্তানটি জন্মগ্রহণ করলেন তিনি আর কেউ নন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর। বাংলার প্রত্যন্ত গ্রামে বেড়ে ওঠা বালকটি হয়ে উঠেছিলেন সকল ভারতবর্ষ তথা সকল জাতির পথপ্রদর্শক। ধুতি চাদর চটি পড়া বেটেখাটো মানুষটির আধুনিকত্ব ও দূরদর্শিতা যা আজও আমাদের স্তম্ভিত করে। তিনি নতুন যুগের সূচনা করেছিলেন এই বাংলায়। দেশের বর্বর প্রথা আর স্থবির সমাজের বিরুদ্ধে হয়ে দাঁড়িয়েছিলেন বিদ্রোহ হয়ে। তার আকাশের ধ্রুবতারার নাম ছিল মানবতা। শুধু তার জন্মদিনে নয়, তাকে স্মরণ করা যায় আমাদের প্রতিটি পদক্ষেপে। আলোর সেবক এই মহান মানবটির সাগরের মতো বিশাল হৃদয় থেকে তুলে আনা যায় মুক্ত দানাদের, যার উপর ঠিকরে পড়ছে ভোরের আলো। সেই সকল মুক্ত দানাগুলি হলো চেতনা, চিন্তা, মানবতা, দৃঢ়তা। তিনি ছিলেন প্রগতিশীলতার এক চিরন্তন মূর্তি। আজ বিদ্যাসাগর মহাশয়ের 201তম জন্মদিবসে চন্দ্রকোনা জিরাট উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলি। মহাশয়ের মূর্তিতে মাল্যদান করছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় অরিন্দম মণ্ডল মহোদয়। এরপর মাল্যদান পুস্তক অর্পণ করছেন মাননীয় অজিত মণ্ডল মহোদয়। এরপর পুস্তক অর্পণ করছেন মাননীয় নিত্যরঞ্জন ঘোষ মহোদয়। এরপর পুস্তক অর্পণ করছেন সহশিক্ষক মাননীয় চিরঞ্জীব ঘোষ মহোদয়। এরপর পুস্তক অর্পণ করছেন মাননীয় মানুষ দাস মহোদয়। এরপর পুস্তক অর্পণ। একদিন পড়ার টেবিলে বসে তিনি যখন সমাজ সংস্কারের নানা চিন্তায় মগ্ন, তখন হঠাৎই চোখে পড়ল একটি ছোট্ট মেয়ের দিকে। তার মনে হলো ওই যে মেয়েটি আমার দিকে তাকিয়ে রয়েছে, সে কি কখনো হাতে তুলে নিয়েছে বর্ণ পরিচয়? আবার প্রতিজ্ঞায় মুঠো শক্ত করলেন তিনি। শুরু হলো মেয়েদের শিক্ষার জন্য লড়াই। গোঁড়া সমাজকে মনুসংহিতা শ্লোক তুলে দেখালেন, কন্যা পেবন পালনিয়া শিক্ষা নিয়তি যত্নত। অর্থাৎ কন্যাদেরও অতি যত্নের সঙ্গে পালন করতে হবে এবং যত্নের সঙ্গে শিক্ষা দান করতে হবে। ব্যাস, মুখ বন্ধ হলো শাস্ত্রের ধ্বজাধারীদের। শুরু হলো কর্মযজ্ঞ। পাশে পেলেন বেথুন সাহেবকে। 1849 সালে কলকাতার বুকে গড়ে উঠল বেথুন স্কুল। বিদ্যাসাগর মহাশয় হলেন সেই স্কুলের সেক্রেটারি। তারপর গ্রামে গঞ্জে আরও 35টি স্কুল স্থাপিত হয়। বাদ পড়েনি তার গ্রাম বীরসিংহ। অবিদ্যাকে বিদ্যা দিলে, অশিক্ষাকে শিক্ষা, তোমার কাছে সবাই নিলাম জীবন গড়ার দীক্ষা। অবিদ্যাকে বিদ্যা দিলে, অশিক্ষাকে শিক্ষা, তোমার কাছে সবাই নিলাম জীবন গড়ার দীক্ষা। বিদ্যার সাগর তুমি কান্ডারি ঈশ্বর, বিদ্যার সাগর তুমি কান্ডারি ঈশ্বর। বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যারও সাগর, বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যারও সাগর। বর্ণ পরিচয়ে প্রথম বর্ণ চেনা শুরু, সমাজ সংস্কারের পথে তুমি শিক্ষা গুরু। বর্ণ পরিচয়ে প্রথম বর্ণ চেনা শুরু, সমাজ সংস্কারের পথে তুমি শিক্ষা গুরু। নতুন ভারত গড়ার তুমি সার্থক কারিগর, নতুন ভারত গড়ার তুমি সার্থক কারিগর।
সাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর। তুমি দিলে নারীর শিক্ষা বিধবা বিবাহ, জুড়িয়ে দিলে তুমি কত বেদনার দাহ। তুমি দিলে নারীর শিক্ষা বিধবা বিবাহ, জুড়িয়ে দিলে তুমি কত বেদনার দাহ। এ যুগের ঈশ্বর তুমি, এ যুগের ঈশ্বর তুমি, জেনেছে অন্তর। বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর। অবিদ্যাকে বিদ্যা দিলে, অশিক্ষাকে শিক্ষা, তোমার কাছে সবাই নিলাম জীবন গড়ার দীক্ষা। বিদ্যার সাগর তুমি, কান্ডারি ঈশ্বর। বিদ্যার সাগর তুমি, কান্ডারি ঈশ্বর। বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর। বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর। ছেলেবেলায় গ্রামে এক বাল্য সঙ্গিনীর খোঁজ করতে গিয়ে তিনি জানতে পারেন 14 বছর বয়সী বালিকাটি বাল্য বিধবা হওয়ায় সারা দিন উপবাসে তাকে একাদশী ব্রত পালন করতে হয়েছে। এই ঘটনায় তার মনে তৈরি হয়েছিল গভীর ক্ষত। তাই পরবর্তীতে তিনি শুরু করেন আরেক যুগান্তকারী বিপ্লব, বিধবা বিবাহ। শুরু করলেন পক্ষে সই সংগ্রহ। প্রায় 900 সই জোগাড় হলো বিধবা বিবাহের পক্ষে। কিন্তু গোঁড়া রাধাকান্ত দেব বাহাদুরের নেতৃত্বে বিধবা বিবাহের বিপক্ষে সংগ্রহ হলো প্রায় 33,000 সই। বিধবা বিবাহ স্বাস্থ্যসম্মত তা প্রমাণ করতে তিনি তুলে ধরলেন একের পর এক সংস্কৃত শ্লোক। শুরু হলো টিকা টিপ্পনী। কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত লিখলেন, বাঁধিয়াছে দলাদলি লাগিয়াছে গোল, বিধবার বিয়ে হবে বাজিয়াছে ঢোল। কিন্তু ছড়া কাটাই সার। বিদ্যাসাগর মহাশয়কে আটকানো অসম্ভব। তার যুক্তিতে হার মানতে হলো গোঁড়া হিন্দুদের। লর্ড ক্যানিং পাশ করলেন বিধবা বিবাহ আইন 1856 খ্রিস্টাব্দে। বিরোধীরা ছড়া কাটল, শুয়ে থাকুক বিদ্যাসাগর চিররোগী হয়ে। কিন্তু বাংলার গ্রামগঞ্জ থেকে আওয়াজ এলো, বেঁচে থাকুক বিদ্যাসাগর চিরজীবী হয়ে। বাংলার শান্তিপুরের তাঁতিরা এই ছড়া লেখা বিদ্যাসাগর পেড়ে শাড়ি তৈরি করতে শুরু করলো। কিন্তু আইন পাশ হলেও বিপক্ষ দলের আশা ছিল বিধবাদের সঙ্গে কোনো পুরুষই বিয়েতে সম্মত হবে না। কিন্তু সব গুজবে জল ঢেলে আইন পাশ হওয়ার 3 মাসের মধ্যে শ্রীশচন্দ্র বিদ্যারত্নের সাথে বিধবা কালীমতির বিবাহ। এক হাতে লণ্ঠন আর অনাহাতে দয়া নিয়ে হেঁটে যাচ্ছ গ্রাম থেকে শহরে 200 বছর কাটল। অনির্বাণ পদযাত্রা কখনো থামল না। কোথায় মেয়েরা কাঁদছে, কোথায় গরিব কাঁদে, কার ঘরে আলো দীপ্তি নেই। বিপর্যয়, অনাবৃষ্টি, অত্যাচারী ক্ষমতাবিলাসী কোন প্রান্তে কলরব করে, ঈশ্বর সেখানে যাবে, অগ্নি দেবে, দয়া দেবে। হৃদি উপচে বৃষ্টি ঝরাবে। স্বামী পরিত্যক্তা 2টি নারী অশ্রু নিয়ে বাঁচে। নাম হলো সীতা, শকুন্তলা। বড় দুঃখী, বিষণ্ণ ললনা, উপরন্তু গর্ভবতী। তাদের কাহিনী লিখেছে রাত জেগে ঈশ্বর ঠাকুর। পুরুষ প্রতাপ থেকে অন্ধপ্রথা, অনাচার,
বীর দর্পে পরাজিত করে যাচ্ছে একা সমুদ্র। বিশ্ব দেখি, পাখি দেখি, ভূগোল খগোল দেখি, স্বদেশ বাংলা ভাষা আত্মপ্ত কাঞ্চনা, সবই তো তোমার শিক্ষা। কত যত্নে এ অস্তিত্বে আজীবন বর্ণ পরিচয় কলম তোমার, গান বোধোদয়, ফলে সবই শব্দ বাক্য ইতিহাস দেহযন্ত্র অনন্ত বিস্ময়। 200 বছর কাটল, অতি বৃদ্ধ পিতামহ পদযাত্রা কখনো থামল না। 1851 খ্রিস্টাব্দের জুলাই মাস, উত্তরপাড়ার জমিদার বাবু জয়কৃষ্ণ মুখোপাধ্যায় ও তাঁর ভাই রাজকৃষ্ণ মুখোপাধ্যায় তৎকালীন হুগলি জেলার মায়াপুর এবং চন্দ্রকোনাস্থ জয়ন্তীপুরে মাতৃভাষার মাধ্যমে দুটি বিদ্যালয় স্থাপনের জন্য ব্রিটিশ সরকারের কাছে সাহায্য চাইলেন। বিদ্যালয় দুটি ওই বছরের নভেম্বরে মঞ্জুর হয় আর ক্লাস শুরু হয় পরের বছর 1852 থেকে। তবে মাতৃভাষার সঙ্গে ইংরেজি শিক্ষাকে যুক্ত করা হয় সময়ের দাবি মেনে। এই সময়ের অব্যবহিত পরে বাংলাদেশে লেফটেন্যান্ট গভর্নর বা ছোটলাট নামে একটি নূতন পদ সৃষ্টি হয়। তখন 1854 খ্রিস্টাব্দ। প্রথম ছোটলাট হন বিদ্যাসাগর শহীদ স্যার ফ্রেডরিক জে হ্যালিডে। বিদ্যাসাগর হ্যালিডে সাহেবের প্রেরণায় বাংলাদেশে বাংলা শিক্ষা প্রচলনের জন্য একটি পরিকল্পনা রচনা করেন। তাতে তিনি বিদ্যালয় স্থাপনের জন্য তৎকালীন হুগলি, মেদিনীপুর, বর্ধমান ও নদিয়া জেলাকে প্রাথমিকভাবে বেছে নেওয়ার সুপারিশ করেন। শুধু সুপারিশ করে বসে থাকার মানুষ তো তিনি ছিলেন না, তাই তিনি হন্যে হয়ে ঘুরে বেড়ান ওই সমস্ত স্থানে। উদ্দেশ্য মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের জন্য প্রায় 50টি নতুন বিদ্যালয় স্থাপন। তিনি লক্ষ্য করেন সরকারি সাহায্যপ্রাপ্ত এই বিদ্যালয়গুলি স্থানীয় মানুষজনদের কাছে জয়কিষেনের স্কুল বলে পরিচিত ছিল। এই সময় তিনি মায়াপুর ও জয়ন্তীপুরের জয়কিষেনের স্কুল পরিদর্শন করেন। পরিদর্শনের পর সিদ্ধান্ত নেন এই দুটি বিদ্যালয়ই নতুন বাংলা স্কুলের উপযুক্ত নয়। এসব কথার বেশিরভাগটাই জানা যায় জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের বংশধর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের রিডার নীলমণি মুখার্জির আ বেঙ্গল জমিন্দার জয়কৃষ্ণ মুখার্জি অফ উত্তরপাড়া অ্যান্ড হিজ টাইমস 1808 to 1888 গ্রন্থ থেকে। আমার মনে হয় রিডার নীলমণির পক্ষে তখনকার জয়ন্তীপুর ও মুন্ডুমালার স্থান দুটিকে আলাদা করা সম্ভব হয়নি। বিদ্যালয়টি যে মুন্ডুমালাতেই, অনতিদূর জয়ন্তীপুরে নয়। যাই হোক, মুন্ডুমালার বিদ্যালয়কে বাংলা স্কুলের অযোগ্য মনে করলেও বিদ্যাসাগর এই বিদ্যালয় সম্পর্কে যা প্রতিবেদন ব্রিটিশ সরকারের কাছে পেশ করেন তারই ভিত্তিতে 1856 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি মিডল ইংলিশ স্কুল হিসেবে চন্দ্রকোনা জিরাট হাই স্কুলের প্রাথমিক আত্মপ্রকাশ। এখানে একটি কথা বলার লোভ সম্বরণ করতে পারছি না। 1854 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর যখন প্রতিবেদন পেশ করছেন তখন তার বয়স মাত্র 33 বছর, আর তার পদ বলতে তিনি তখন কেবল সংস্কৃত কলেজের অধ্যক্ষ। তিনি তখনও বিশেষ পরিদর্শক স্পেশাল ইন্সপেক্টর নন, যাতে তাঁর নিযুক্তি 1855-তে। অর্থাৎ পদে না থেকেও পদের কাজে অবিচল, এমনই মানবহিতৈষী কর্মবীর। তাঁর 200 জন্মবর্ষে জানাই আমাদের আন্তরিক প্রণাম। যে ছেলে মাইলস্টোন দেখে সংখ্যা চিনে নিতে পারে, তার জ্ঞানের খিদে যে সহজে মিটবে না তা বলাই বাহুল্য। বাবার হাত ধরে কলকাতায় এসে শিক্ষার জন্য প্রথমে ভর্তি হন সংস্কৃত কলেজে। শুরু হলো কঠিন সাধনা, একটার পর একটা পরীক্ষা হলো, ফলও বেরোলো। সকলকে ছাপিয়ে সবার প্রথমে জলজল করতে থাকলো তার নাম।
অধ্যাপকরা ডাকেন সুতিধর, কলেজের অহংকার। গাটাগোট্টা বিদ্যাসাগরের কলেজের নাম ছিল ঢিবলে। কেউ পড়া না পারলে খোঁজ পড়তো ঢিবলের। সকলে বলতে, আমাদের ঢিবলে ছাড়া কেই বা এই প্রশ্নের উত্তর দেবে। নমস্কার। এক যে ছিল বিদ্যাসাগর, পূর্ণেন্দু পত্নী। এক যে ছিল বিদ্যাসাগর, ভীষণ বাজে লোক। বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক। এক যে ছিল বিদ্যাসাগর, দেখতে এলেবেলে। চাইতো কিনা লেখাপড়া শিখুক মেয়ে ছেলে। এক যে ছিল বিদ্যাসাগর, দেমাগধারী ধার। সাহেব যদি জুতো দেখায়, বদলা তৎক্ষণাৎ। এক যে ছিল বিদ্যাসাগর, বুদ্ধি শুদ্ধি গই। লিখেই চলে শিশু পাঠ্য বই। এক যে ছিল বিদ্যাসাগর, কপালে তার গেরো। ওষুধ দিয়ে বাঁচায় কিনা গরিব পূর্বদেরও। এক যে ছিল বিদ্যাসাগর, মগজটা কি ফাঁকা। যে যেখানে বিপন্ন, তার জোগানো চাই টাকা। নমস্কার। রাজভবন থেকে তাকে CIA উপাধি দেওয়ার কথা, কিন্তু দরবারি পোশাক পরে যেতে হবে সেখানে। বেগতিক দেখে তিনি সেই অনুষ্ঠানে গেলেন না। লাট সাহেব এক চাপরাশির হাতে তার জন্য স্বর্ণপদক পাঠিয়ে দিলেন। পদক হস্তান্তরের পরেও চাপরাশি দাঁড়িয়ে আছে দেখে তিনি বুঝলেন তার টাকার দরকার। কি করেন? সেই স্বর্ণপদকটি শেষ পর্যন্ত তুলে দিলেন চাপরাশির হাতে। বললেন, পদকখানা কোনো বেনে দোকানে বেচে দিও, যা পাবে নিও। কারমাটারে থাকাকালীন 2 হাতে দান করেছেন সাঁওতালদের। অনেক সময় দেখা যেত সাঁওতালদের কাছ থেকে তিনি ভুট্টা কিনছেন দাম দিয়ে, আর তারপরে সেই ভুট্টাই আবার পুড়িয়ে এনে সাঁওতালদের বসিয়ে খাওয়াচ্ছেন তিনি। হ্যাঁ, এমনই বিরাট মনের মানুষ ছিলেন তিনি। মাইকেল মধুসূদন দত্ত বলেছিলেন, বিদ্যাসাগর হলেন বাঙালি ঋষির জ্ঞান আর প্রতিভা, ইংরেজের উদ্দীপনা আর বাঙালি মায়ের হৃদয়ের সম্মিলন। তার জীবদ্দশায় তার নামে রটেছে নানা গুজব, নানা নিন্দা, নানা কুৎসা। কিন্তু তিনি যে বিশাল সাগর, সাগরের ঢেউ যেমন তটের সব চিহ্ন মুছিয়ে দেয়, তেমনি তার বিরুদ্ধে ওঠা সব বিষোদ্গার আজ কোথায় মুছে গেছে। পড়ে আছে শুধু তার সমুদ্রের মতো কীর্তিগাথা, দান ধ্যানের কথা। তিনি শুধু বিদ্যার সাগর নন, দয়ার সাগর, করুণার সাগরও। মধুকবি তখন বাংলা ছেড়ে ইংরেজিতে কাব্য লেখার নেশায় মত্ত। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন ঋণের ফাঁদে। বঙ্গদেশ থেকে টাকা পাঠাতে থাকলেন বিদ্যাসাগর। মুক্ত করলেন মধুকবিকে ঋণের ফাঁদ থেকে। শুধু তাই নয়, নিজের প্রয়োজনীয় জিনিসও তিনি অকাতরে বিলিয়ে দিতেন গরিব দুঃখীদের মধ্যে। ব্যাংকে তখন তার একটা টাকাও নেই, কিন্তু একজন অপারগ ব্যক্তি তার কাছে টাকা ধার চাইলেন। কি করবেন তিনি? শেষ পর্যন্ত একটা চেক লিখে তাকে দিয়ে বললেন, কালকের আগে একটা টাকাও তুলবেন না। একদিনের মধ্যে টাকা ঋণ করে ব্যাংকে জমা করলেন তিনি। মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যার সাগর তুমি, বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে। দিন যে দিনের বন্ধু, উজ্জ্বল জগতে, হিমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। কিন্তু ভাগ্য বলে পেয়ে সেই মহাপর্বতে, যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে। গিরিশ, কি সেবা তার সে সুখ সদনে। দানে বাড়ি নদীরূপ বিমলা কিস্করি, যোগায় অমৃত ফল পরম আদরে। দীর্ঘশির তরুদল দাসরূপ ধরি, পরিমলে ফুল ফল দশ দিশ ভরি।
দিবসে শীতল শাসি ছায়া বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। শ্রীরামকৃষ্ণ পরমহংস তাঁর সাথে দেখা করে বলেছিলেন, এতদিন ডোবাই ছিলাম, আজ সাগরে এসে মিশলাম। এই ক্ষুদ্র পরিসরে তার কথা বলার অর্থ গোষ্পদে আকাশ দর্শন। তার অবদান মাপার মতো যোগ্যতা আমাদের হয়নি। আমরা শুধু মাথা নোয়াতে পারি তার যথার্থ আধুনিক মনের সামনে, তার হৃদয় আর যুক্তির নিবিড় বন্ধনের সামনে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, নিজের করিতে গৌরবদান নিজের কেবলি করি অপমান, নিজের করিতে গৌরবদান নিজের কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরে পলে পলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি, যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। স্বরচিত কবিতা পাঠ। কবিতার নাম ফিরে এসো একটিবার। ফিরে এসো একটিবার। বাংলার ভূমি ধন্য হলো তোমার চরণ স্পর্শে, শিক্ষার বাতাস বইছে তাই বাংলার বুক জুড়ে, শুধু তোমার জন্য। তুমি দেবতা, তুমি অগ্রদূত, তুমি নির্ভীক, তুমি বীর।
তোমার আদর্শের কাছে মাথা নত করে অগণিত বাঙালি। নিরক্ষরতা কুসংস্কারের আধারে ডুবে যখন ভারতবর্ষ, তুমি শিক্ষার মশাল হাতে দেখিয়েছ আলোর পথ। দারিদ্রতা ঢাকতে পারেনি জ্ঞানের স্ফুলিঙ্গ। তুমি একমাত্র পুরুষ সিংহ। তুমি ভয় পাওনি শক্তিমানের চোখ রাঙানিকে। ব্যভিচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে গর্জে উঠেছ বারে বারে। যাদের জন্য একটি সুন্দর প্রাণ প্রতিষ্ঠা হয় তারা তো অন্ধকারে ডুকরে ডুকরে কেঁদেছে শুধু। জন্মগত অভিশাপের হাত থেকে রেহাই পায়নি তবু। তোমার বজ্রমুষ্টিতে মুছে গেছে অভিশাপ। শত সহস্র বাঙালি নারীর জীবনে ঠিক যেন জড় পদার্থে প্রাণ প্রতিষ্ঠা করলে তুমি বিদ্যাসাগর। তোমার মাতৃভক্তির তুলনা মেলা ভার। দুঃখী জনে তোমার করুণা অপার। তাই সবাই তোমায় করুণা সাগর, দয়ার সাগর বলে। বাংলা ভাষায় এনেছ নবজাগরণ। বর্ণ পরিচয় দিয়ে করেছ তা সহজ সাধ্য। বাংলা ভাষায় গদ্য পেয়েছে সার্থক রূপ। তুমি সার্থক রূপকার। শিখেছে সমাজ, পড়েছে সমাজ, পেয়েছে নবচেতনা। তবু যে কোথাও কমতি রয়ে গেছে। বিদ্যাসাগর পড়েছে অনেকে, সিলেবাসে আছে বলে। তোমার আদর্শ আজ বাংলায় কজন মেনে চলে? শিক্ষায়তনে যায় নারী পুরুষ সবাই, কিন্তু চেতনা লাভ হচ্ছে কিনা সমীক্ষার আজ অভাব। নারী নিরাপত্তা সে তো আনুবীক্ষণিক। মায়ের ভালোবাসার মূল্য দিতে বেড়েই চলেছে বৃদ্ধাশ্রম। স্বার্থের গভীর ঘুমে মগ্ন গোটা পৃথিবী। সাগরের নোনা জলে মন মিশায় না তো কেউ। স্বার্থের পঙ্কিন জলে সবাই ডুবে আছে। ডোবা জলে জল ঘোলা করেই সর্বসুখ। শিক্ষিত সমাজ আবার যেন হারিয়ে গেছে অশিক্ষার আধারে। ভোগবিলাসের বাসনায় তৃপ্ত, মানবতা আজ তাই বিলুপ্ত। তুমি এসেছিলে সেই কবে 200 বছর আগে। তাই বুঝি মানবতার এমন চরম অবক্ষয়। অচেতন সমাজের চেতনা ফিরাতে বাংলার বুকে মাথা উঁচু করে পা রাখো একটিবার। তোমারই আদর্শ উদ্বুদ্ধ কিছু জীব আজও আকাশ পানে চেয়ে বলে, ফিরে এসো হে মহামানব, হে গুণী, হে বিদ্যাসাগর। নবচেতনা জাগাতে সমাজে ফিরে এসো একটিবার। নমস্কার।